নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, কোনো রাগ ঢাক না করে, কোনো ভনিতা না করে দেশের প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি আঙ্গুল তুললেন দেশের সংবিধানের অন্যতম প্রধান স্তম্ভ নির্বাচন কমিশনের দিকে। শুধু আঙ্গুল তোলা নয়, তিনি নাম ধরে অভিযুক্ত করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। বন্ধুরা, এই প্রেস কনফারেন্স শুধু কিছু ফাইল বা কাগজ দেখানোর জন্য ছিল না, এটা ছিল একটা যুদ্ধ ঘোষণা। ভারতের নির্বাচনী প্রক্রিয়ার গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ। রাহুল গান্ধী যা বলেছেন তা যদি সত্যি হয়, তাহলে ধরে নিতে হবে আমরা আর গণতান্ত্রিক দেশে বাস করছি না। আমাদের ভোট, আমাদের রায়, সব কিছুই একদল ভোট চোরের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। আর সেই চোরেদের রক্ষা করার জন্য সিংহাসনে বসে আছেন খোদ মুখ্য নির্বাচন কমিশনার। রাহুল গান্ধী প্রথমেই স্পষ্ট করে দেন, এটা ওনার বলা সেই হাইড্রোজেন বোমা নয়। হাইড্রোজেন বোমা আগামী দিনে আসতে চলেছে। চলুন আজ আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব ঠিক কী অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী, তার হাতে কী প্রমাণ আছে। আমাদের সঙ্গে থাকুন, কারণ আজ অনেক মুখোশ খুলতে চলেছে। বন্ধুরা, রাহুল গান্ধী যখন মাইকের সামনে এলেন, তখন তার শরীরী ভাষায় কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু আগুন। তিনি কোনো পরিসংখ্যান দিয়ে শুরু করেননি, কোনো ঘুরিয়ে বলা কথা নয়। প্রথম বাক্যেই তিনি সরাসরি আক্রমণ শানালেন। আমি আজ আপনাদের ভারতের যুব সমাজকে, ভারতের জনগণকে সাদা কালো প্রমাণ দেখাতে যাচ্ছি, যা থেকে একেবারে স্পষ্ট যে ভারতের নির্বাচন কমিশনার সেই সব লোকেদের রক্ষা করছেন যারা ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করছে। देखिए, ये एच बॉम्ब तो नहीं है। एच बॉम्ब आ रहा है, हाइड्रोजन बॉम्ब आ रहा है। ये एक और उदाहरण है वोट चोरी का। पिछली बार मैंने आपको एडिशंस के बारे में बताया था, ये हम आपको डिलीशंस के बारे में दिखा रहे हैं, और सबूत के साथ हम आपको दिखाएंगे कि ये जो डिलीशंस हुए हैं ये सेंट्रलाइज तरीके से कॉल सेंटर के प्रयोग करके, सॉफ्टवेयर के प्रयोग करके किए गए हैं। हमारे पास इस प्रेजेंटेशन में जो मैंने आपको अभी दिखाया 100% सबूत है, प्रूफ है कि ज्ञानेश कुमार जी, हिंदुस्तान के चीफ इलेक्शन कमिश्नर, वोट चोरों की रक्षा कर रहे हैं, और यह मैं आपको अभी दिखाने जा रहा हूं। কথাটা ভালো করে বুঝুন, তিনি কোনো অফিসার বা সিস্টেমের কথা বলেননি। তিনি সরাসরি নাম নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার বা সিইসি জ্ঞানেশ কুমারের। এটা একটা বিশাল বড় অভিযোগ। এর মানে হলো, যিনি আমাদের ভোটের রক্ষক, তিনিই ভক্ষকের ভূমিকা পালন করছেন। রাহুল গান্ধী স্পষ্ট করে দিয়েছেন, তিনি বিষয়টিকে শুধুমাত্র কিছু পদ্ধতিগত ভুলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না। তিনি এটিকে গণতন্ত্রের সংকট হিসেবে তুলে ধরেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সংগঠিত অপরাধ যা দেশের শীর্ষ স্তর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। বন্ধুরা, রাহুল গান্ধী যখন বলেছেন আগামী দিনে হাইড্রোজেন বোমা আসতে চলেছে, এর মানে কি? এর মানে হলো, যা দেখানো হলো তা হিমশৈলের চূড়া মাত্র। আসল খেলা এখনও বাকি। এটা একটা সিরিয়াল বোম ব্লাস্টের মতন। এর আগে রাহুল গান্ধী মহাদেবপুরার বোমা ফাটিয়েছিলেন, আজ আবার ফেটেছে, যা নির্বাচন কমিশনের দেয়ালে একটা বড় ফাটল ধরিয়ে দিতে সক্ষম। আগামী দিনে আরও বড় বিস্ফোরণ হবে, যা হয়তো পুরো প্রতিষ্ঠানটাকেই ধসিয়ে দিতে পারে। এই কৌশলের মাধ্যমে রাহুল গান্ধী কয়েকটি কাজ একবারে করলেন। এক, তিনি মিডিয়া এবং জনগণের আগ্রহ জিইয়ে রাখলেন। সবাই এখন পরের পর্বের জন্য অপেক্ষা করবে। দুই, তিনি নির্বাচন কমিশন এবং বিজেপি সরকারকে একটা লাগাতার চাপের মধ্যে ফেলে দিলেন। তারা জানে না পরের আঘাতে কী তথ্য আসতে চলেছে। তিন, তিনি তার লড়াইটাকে একটা দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক আন্দোলন হিসেবে প্রতিষ্ঠা করলেন। আর বারবার তিনি ভারতের যুব সমাজকে সম্বোধন করছিলেন, কারণ তিনি জানেন এই লড়াইটা শুধু আজকের ভোটের নয়, এটা দেশের ভবিষ্যতের লড়াই। যে যুবকরা আগামী দিনে এই দেশ চালাবে, তাদের সামনে তিনি এই সত্য তুলে ধরতে চেয়েছেন যে তাদের ভবিষ্যৎ এক গভীর ষড়যন্ত্রের শিকার। এবার আসা যাক মূল অভিযোগে। রাহুল গান্ধীর অভিযোগের কেন্দ্রবিন্দু ছিল কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্র আলান্দ। তিনি দাবি করেন 2023 সালের নির্বাচনের আগে এখান থেকে পরিকল্পিতভাবে 6018টি ভোটার তালিকা থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিভাবে চলছিল এই ভোট চুরির কারখানা? আসুন পয়েন্ট ধরে ধরে বুঝি। আসল ভোটাররা কিছুই জানেন না, অথচ তাদের নাম ব্যবহার করে ভোট বাতিলের জন্য ফর্ম 7 পূরণ করা হয়েছে। ভাবুন, আপনার ভোট আপনার অজান্তেই কেউ বাতিল করে দেওয়ার আবেদন করছেন। এই হাজার হাজার আবেদন কোনো একজন ব্যক্তি আলাদা আলাদা করে করেননি। একটি কেন্দ্রীয় সফটওয়্যার ব্যবহার করে
অটোমেটিক্যালি অর্থাৎ যন্ত্রের মাধ্যমেই আবেদনগুলো ফাইল করা হয়েছে। এটা পরিষ্কার একটি সংগঠিত অপরাধের দিকেই ইঙ্গিত করছে। সবথেকে চাঞ্চল্যকর তথ্য হলো এই আবেদন করার জন্য যে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে তার জন্য ব্যবহৃত মোবাইল নম্বরগুলো কর্ণাটকেরই নয়, সেগুলো অন্য রাজ্যের নম্বর। অর্থাৎ বাইরে থেকে কেউ বা কোনো এজেন্সি কর্ণাটকের নির্বাচনের হস্তক্ষেপ করার চেষ্টা করছিল। কাদের ভোট বাতিল করার চেষ্টা হচ্ছিল? রাহুল গান্ধীর অভিযোগ, বেছে বেছে কংগ্রেস এবং বিরোধী দলগুলোর শক্ত ঘাঁটি বলে পরিচিত বুথগুলোকে টার্গেট করা হয়েছিল এবং মূলত দলিত, আদিবাসী, ওবিসি এবং সংখ্যালঘু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছিল। কারণ ষড়যন্ত্রকারীরা জানে এই সম্প্রদায়ের ভোট পেলে বিজেপির জেতা মুশকিল। এই ভয়ঙ্কর জালিয়াতি ধরা পড়ল কী করে? একেবারে সিনেমার গল্পের মতন। একজন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও হঠাৎ দেখেন তার নিজের কাকার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। তিনি তদন্ত করতে গিয়ে দেখেন আবেদনকারী হিসেবে তারই এক প্রতিবেশীর নাম দেওয়া হয়েছে, অথচ সেই প্রতিবেশী বা তার কাকা কেউই এই বিষয়ে বিন্দুমাত্র কিছু জানেন না। তখনই বোঝা যায় এর পেছনে অন্য কোনো একটি শক্তি কাজ করছে, যারা পুরো সিস্টেমটাকে হাইজ্যাক করে নিয়েছে। এই অভিযোগকে আরও জোরালো করতে রাহুল গান্ধী প্রেস কনফারেন্সে সেই সমস্ত সাধারণ মানুষদের হাজির করেন যাদের নাম ব্যবহার করে ভোট চুরি করার চেষ্টা হয়েছিল। এটা শুধু আরেকটা ফাইল বা ডেটা নয়, এটা জীবন্ত মানুষের প্রমাণ, যা বিজেপির ষড়যন্ত্রকে সবার সামনে এনে দিয়েছে। हर इलेक्शन में हमें रिपोर्ट आती थी कि वोटर्स डिलीट हो रहे हैं, कांग्रेस वोटर्स डिलीट हो रहे हैं, ऑपोजिशन के वोटर्स डिलीट हो रहे हैं, दलित वोटर्स डिलीट हो रहे हैं, आदिवासी हो रहे हैं, माइनॉरिटी वोटर्स डिलीट हो रहे हैं, ओबीसी वोटर्स डिलीट हो रहे हैं। मगर जब डिलीट होते हैं ऑपोजिशन के ही होते हैं। कर्नाटक में आनंद कंस्टिट्यूएंसी है, यहां पे चोरी पकड़ ली, कोइंसिडेंस से पकड़ी। वहां की जो बीएलओ थी उसने देखा कि उसके रिश्तेदार को डिलीट कर दिया गया था। जैसे चोरी पकड़ी जाती है, कोई छोटी सी गलती हो जाती है, हटा जाती है। अलंग में 6018 वोटर्स डिलीट हुए, उसमें से इनकी रिश्तेदार थे। उन्होंने पता लगाया कि मेरे रिश्तेदार को डिलीट किसने किया। पता लगा कि पड़ोसी ने रिश्तेदार को डिलीट किया। बीएलओ ने जाके पड़ोसी से पूछा कि भाई आपने मेरे रिश्तेदार को क्यों डिलीट किया? पड़ोसी ने कहा मैंने तो नहीं किया। बीएलओ सस्पिशियस हो गई, शक पड़ा, उसने प्रोसेस चालू कर दी। पता क्या लगा कि कोई ना कोई, किसी ने अलंग में वोटर डिलीशन सिस्टमैटिकली ऑर्गेनाइज तरीके से, सेंट्रलाइज तरीके से किया। हमें यह नहीं मालूम कि आनंद में कितने वोटर डिलीट हुए, क्योंकि इससे बहुत ज्यादा हो सकते हैं। 6000, तकरीबन 6000 पकड़े गए, उस पर इन्वेस्टिगेशन हो गया। क्या पता लगा कि फाइलिंग ऑटोमेटिकली ऑनलाइन हो रही है। मोबाइल नंबर्स कर्नाटक के नहीं यूज हो रहे, मोबाइल नंबर्स दूसरी स्टेट के यूज हो रहे हैं। इनफैक्ट कर्नाटक के नंबर थे ही नहीं उसमें। मतलब आप दिल्ली में बैठे डिलीट कर रहे हो, आपका नंबर तमिलनाडु का है। आप गुड़गांव में डिलीट कर रहे हो, आपका नंबर झारखंड का है। और जब हम चेक कर रहे हैं कि भैया आपका नंबर है, तो आपका नंबर है ही नहीं, किसी और का नंबर। और टारगेट करके कांग्रेस वोटर्स को डिलीट किया गया। ये गोदाबाई जी हैं, इनके नाम पर 12 वोटर्स डिलीट किए गए। इनको मालूम ही नहीं, इनको पता ही नहीं कि इन्होंने 12 वोटर्स डिलीट किए। दिखाइए जरा, ಇದೇಶನ್ ಟೈಮ್ ಈಗ ये इनका वीडियो है। ನಾ ಅರ್ಜಿ ಹಾಕಿಲ್ಲ, ನನಗೆ ಅದಕ್ಕೆ ಸಂಬಂಧ ಇಲ್ಲ। ಅದು ಯಾರು ಹೊಟ್ಟಿ ಕಿಚ್ಚಿಗೆ ಯಾರು ಏನ ಹಾಕ್ಯಾರ ಅನ್ನೋದು ನನಗೆ ಗೊತ್ತಾಗಿಲ್ಲ। तो इनको आइडिया नहीं है कि इन्होंने वोटर्स डिलीट कर दिए। ये सारे के सारे जो नंबर्स हैं, ये कर्नाटक के नंबर्स नहीं है, ये अलग अलग स्टेट्स के नंबर्स हैं। और इन नंबर्स को आप फोन करके देखिए, रिप्लाई नहीं आता है। तो सवाल यह है कि किसके नंबर्स हैं, ये किसने ऑपरेट किए,
जब इन्होंने ऑपरेट किए ये कहां थे, आईपी एड्रेस क्या था, ओटीपी कैसे जनरेट हुआ, कहां गया, यह सवाल है। यह दूसरा उदाहरण, सूर्यकांत जी जो अभी स्टेज पे आए थे, इन्होंने 12 वोटर्स को 14 मिनट में डिलीट कर दिया। आप फॉर्म भरने की कोशिश कीजिए, डिलीशन फॉर्म भरने की कोशिश कीजिए, देखिए। और जब हमने इनसे पूछा कि भैया आपने ये कैसे किया, वो कहते हैं मैंने तो नहीं किया, मैं तो जानता ही नहीं हूं। बबीता चौधरी जी का इन्होंने एक नाम डिलीट किया, यहां खड़ी हैं बबीता जी, यहां हैं, सूर्यकांत जी यहां हैं, आ जाइए जरा स्टेज पे, एक सेकंड आ जाइए, ये दोनों खड़े हैं यहां पे, सूर्यकांत जी, बबीता जी। इनको मालूम ही नहीं कि इन्होंने डिलीट किया। थैंक यू। नागराज जी, इन्होंने 2 एप्लीकेशन 36 सेकंड में फाइल कर दी। और मजे की बात देखिए, ये 4 बजे सुबह उठ के फाइल कर रहे हैं। पता नहीं क्या हुआ, 4 बजे सुबह कहा कि भैया मैं 2 वोटर को डिलीट करूंगा, और कितने 36 सेकंड में डिलीट कर दिए, फिर सो गए। हमारी माइंड में पहले सवाल था कि क्या इलेक्शन कमीशन भी सो रहा है, मगर नहीं, सोया कोई नहीं है, जगे हुए हैं, सिस्टमैटिकली मदद हो रही है। यह देखिए दूसरी बात, जो भी डिलीट कर रहा है वोटर लिस्ट में उसका सीरियल नंबर 1 है। मतलब जो भी वोटर लिस्ट में पहले नंबर पे आता है वही डिलीट कर रहा है। 5वें नंबर वाला, 7वें नंबर वाला, 10वें वाला कोई नहीं कर रहा। तो हो क्या रहा है, सॉफ्टवेयर से यह काम किया जा रहा है। सॉफ्टवेयर प्रोग्राम कह रहा है पहला नाम निकालो और इसका प्रयोग करके डिलीट करो। टारगेटेड डिलीशंस हो रहे हैं। कांग्रेस पार्टी पर आनंद में अटैक किया, टॉप 10 बूथ्स जहां सबसे ज्यादा कांग्रेस की स्ट्रेंथ थी वहां टारगेट किया, और 2018 में पिछले इलेक्शन में 10 में से 8 बूथ कांग्रेस पार्टी जीती थी, और इन 8 में से इन्होंने 6000 लोग उड़ाने की कोशिश की। ये कोइंसिडेंस नहीं था, ये प्लान था, और ये सेंट्रलाइज तरीके से किया जा रहा है। বন্ধুরা, যদি আপনি ভাবেন যে এটা শুধু কর্ণাটকের একটি ঘটনা, তাহলে আপনি ভুল করছেন। রাহুল গান্ধী এর পরেও মহারাষ্ট্রের রাজোরা বিধানসভা কেন্দ্রের উদাহরণ দেন। তিনি দেখান যে সেখানেও ঠিক একই সফটওয়্যার, একই পদ্ধতি ব্যবহার করে 6850টি ভুয়ো নাম ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে যেমন বিরোধীদের ভোট কেটে বাদ দেওয়া হচ্ছে, তেমনি অন্যদিকে বিজেপির পক্ষে ভুয়ো ভোটার তৈরি করা হচ্ছে। রাহুল গান্ধী এটিকে একই ভোট চুরির কারখানা বলে অভিহিত করেছেন, যা দুটো শাখা, একদিকে ভোট ডিলিশন, অন্যদিকে ভোট অ্যাডিশন। এই দুটি উদাহরণ দিয়ে তিনি একটি দেশব্যাপী ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করেছেন, যেখানে সরাসরি নির্বাচন কমিশনের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ জ্ঞানেশ কুমার জড়িত। কিন্তু কিভাবে? বন্ধুরা, সবচেয়ে বড় প্রশ্নটা এইখানেই। আলান্দের ঘটনার যখন কর্ণাটকের সিআইডি তদন্ত শুরু করে, তখন নির্বাচন কমিশন তাদের কোনো রকম সাহায্য করতে অস্বীকার করে। রাহুল গান্ধীর অভিযোগ, ইসিআই তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য যেমন কোন আইপি অ্যাড্রেস থেকে আবেদন করা হয়েছে, কোন মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে, এই সব তথ্য দিতে অস্বীকার করে। কেন কেন নির্বাচন কমিশন তদন্ত সাহায্য করছে না? উত্তরটা সোজা, কারণ রাহুল গান্ধীর কথায় ইসিআই ভোট চোরেদের রক্ষা করছে। এখানেই স্থানীয় স্তরে প্রমাণের সাথে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। একদিকে ভোটার জালিয়াতির মতন একটি ফৌজদারি অপরাধ, আর অন্যদিকে সেই অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য সাংবিধানিক পদে বসে থাকা এক ব্যক্তির নির্লজ্জ প্রচেষ্টা। अब मैंने बहुत बड़ी बात बोली, चीफ इलेक्शन कमीशन के बारे में मैंने बोला कि यह व्यक्ति वोट चोरों की रक्षा कर रहा है। जो भी मैं यहां बोल रहा हूं 100% प्रूफ के साथ, सबूत के साथ बोल रहा हूं, और मैं अभी आपको दिखाना चाहता हूं कि मैं यह शब्द क्यों बोल रहा हूं और किस बेसिस पे बोल रहा हूं। आपको अपनी आंखों से यह दिखेगा। कर्नाटका सीआईडी ने केस चालू किया कि वोटर कौन है, ये फोन किसके हैं, ये आईपी एड्रेस क्या है, ओटीपी कहां गया, इन चीजों के बारे में इन्वेस्टिगेशन शुरू होती है। कर्नाटक सीआईडी ने हिंदुस्तान के इलेक्शन कमीशन को 18 चिट्ठियां लिखी हैं। हमें आप यह इंफॉर्मेशन दीजिए, बिल्कुल क्लियर है
डेस्टिनेशन आईपी दीजिए, डिवाइस डेस्टिनेशन पोर्ट दीजिए, ओटीपी ट्रेल्स दीजिए, फोन नंबर्स दीजिए, फोन नंबर्स के मालिकों के नाम दीजिए। क्लियरली पूछा है, नो आंसर। 18 चिट्ठी सीआईडी कर्नाटक, नो आंसर फ्रॉम चीफ इलेक्शन कमिश्नर, नो आंसर फ्रॉम इलेक्शन कमिश्नर। टाइमलाइन देखिए, वो ओके, फरवरी 23 में इन्वेस्टिगेशन शुरू होती है। मार्च 23 में कर्नाटक का सीआईडी चिट्ठी लिखती है ईसीआई को कि हमें सारे डिटेल्स दे दीजिए। अगस्त में इनकंप्लीट डिटेल्स दी जाती है, जिससे कोई इन्वेस्टिगेशन आगे नहीं बढ़ेगा। जिन चीजों की जरूरत थी वो नहीं दी, जिसकी जरूरत नहीं थी वो सारी दे दी। पहला सबूत। दूसरा सबूत, 18 बार रिमाइंडर लेटर गए हैं। आपको अगर सीआईडी एक बार लेटर भेज दे और आप नहीं गए, आप जानते हो क्या होगा। यहां पे इलेक्शन कमीशन को 18 बार लेटर गए हैं, कुछ नहीं हुआ है। बाद में क्या होता है, कर्नाटक ईसी इलेक्शन कमीशन को लिखता है, कहता है भैया हमें दे दीजिए, आपको इंफॉर्मेशन देना पड़ेगा। नो रिप्लाई। मार्च 25 में आखिरी लेटर सितंबर में गया है, कुछ ही दिन पहले। नो रिप्लाई फ्रॉम ईसी। यह है सबूत कि ज्ञानेश कुमार जी वोट चोरों की रक्षा कर रहे हैं, और यह ब्लैक एंड व्हाइट सबूत है, इसमें कोई कंफ्यूजन नहीं है कहीं। तो हमारी डिमांड है, ज्ञानेश कुमार जी आप अपना काम कीजिए। आपने ओथ लिया है, आप हिंदुस्तान के चीफ इलेक्शन कमिश्नर हैं, आपसे कर्नाटक की सीआईडी सबूत मांग रही है। आप कर्नाटक की सीआईडी को यह सबूत 1 सप्ताह के अंदर दे दीजिए, नहीं तो पूरा हिंदुस्तान के सारे युवा इस बात को एक्सेप्ट करेंगे कि आप हिंदुस्तान के कॉन्स्टिट्यूशन, हिंदुस्तान के संविधान की हत्या में शामिल हो, हिंदुस्तान के संविधान की रक्षा नहीं कर रहे हो, और वोट चोरों की आप मदद कर रहे हो। আজ রাহুল গান্ধী যা বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই আশঙ্কার কথা বারবার বলেছেন। বাংলার নির্বাচনের সময় আমরা দেখেছি কিভাবে নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনের মতন আচরণ করেছে, কিভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিটি অভিযোগকে উড়িয়ে দেওয়া হয়েছে আর বিজেপির অন্যায়কে দেখেও না দেখার ভান করা হয়েছে। আজ রাহুল গান্ধীর এই পর্দাফাশ রিপোর্টের পর এটা স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের সেই আশঙ্কা অমূলক ছিল না। এটা শুধু বাংলার সমস্যা নয়, এটা গোটা দেশের সমস্যা। বন্ধুরা, নির্বাচন কমিশন এই সমস্ত অভিযোগকে অসত্য এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি সব ভিত্তিহীনই হবে তাহলে কর্ণাটক সিআইডিকে তদন্ত করার সাহায্য করা হচ্ছে না কেন? যদি আপনাদের হাত পরিষ্কারই থাকে তাহলে তথ্য প্রকাশ করতে ভয় পাচ্ছেন কেন? বন্ধুরা, এই সাংবাদিক সম্মেলন নিছক একটি রাজনৈতিক অভিযোগ নয়, এটি ভারতের গণতন্ত্রের জন্য একটি সতর্ক বার্তা। রাহুল গান্ধী যে প্রমাণ সামনে এনেছেন তা যদি সত্যি হয় তাহলে আমাদের নির্বাচন ব্যবস্থাটা একটা প্রহসনে পরিণত হয়েছে, যেখানে মানুষের রায় নয়, সফটওয়্যার আর ষড়যন্ত্রের মাধ্যমে সরকার নির্বাচিত হচ্ছে। বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার গণতন্ত্রের উৎসবের কথা বলেন, কিন্তু পর্দার আড়ালে যদি এই ভোট চুরির কারখানা চলে তাহলে এই উৎসবের কি কোনো অর্থ থাকে? রাহুল গান্ধীর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আসল হাইড্রোজেন বোমা সঠিক সময়ে ফেলবেন। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। কিন্তু আজকের এই বিস্ফোরণের পরেই নির্বাচন কমিশনের সততা এবং নিরপেক্ষতা নিয়ে যে গভীর প্রশ্ন উঠে গেল, তার উত্তর কে দেবে? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কি নিজের পদে থাকার নৈতিক অধিকার রাখেন? আপনারাই বলুন, এই পরিস্থিতিতে দেশের গণতন্ত্র কি সুরক্ষিত? নির্বাচন কমিশনের উপর কি আর ভরসা রাখা যায়? বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই বিষয়ে আপনার নিজস্ব মতামত কি তা আমাদের জানাতে ভুলবেন না। সত্যিটা সামনে আসার দরকার, আর তার জন্য আপনাদের সচেতনতা এবং অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আপনার মতামত অবশ্যই কমেন্টসে লিখে আমাদের জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নতুন প্রতিবেদন পেতে জয়েন বাটনে ক্লিক করে পাশে থাকুন। আসল তথ্য, সত্যি খবরের জন্য আমাদের দ্য ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এখানে চাপা পড়ে না কোনো কথা, সত্যি অস্পষ্ট হয়ে যায় না। আজকের প্রতিবেদনে বিদায়। খুব শীঘ্রই ফিরব আরও বেশি ইনফরমেশান আর অ্যানালিসিস নিয়ে।